দীর্ঘক্ষণ ট্রেন জার্নি করে আমরা কন্যাকুমারী থেকে এসে পৌঁছেছিলাম চেন্নাই এগমোর স্টেশনে। আর তারপর এই চেন্নাই এগমোর স্টেশন থেকে সোজা পৌঁছে গিয়েছিলাম চেন্নাই গেস্ট হাউসে। আর আমরা যখন পৌঁছেছিলাম তখন চেন্নাই মারাত্মক রকমের গরম ছিল আর শরীর খুব টায়ার্ড ছিল আমাদের। সেই জন্য আমরা পন্ডিচেরির সাইট সিন ক্যান্সেল করেছিলাম আর দিনের বেলাটায় রেস্ট নিয়ে বিকেলবেলায় বেরিয়ে পড়েছিলাম চেন্নাইয়ের মেরিনা বিচ দর্শন করব বলে। আজ এই পর্বে আমি তোমাদের দেখাবো চেন্নাই মেরিনা বিচের কিছু অংশের ভিডিও আর সেই সঙ্গে দেখাবো জয়ললিতা সমাধিক্ষেত্রের কিছুটা অংশের ভিডিও। আর এর বেশি আমি কোনো ভিডিও চেন্নাইয়ের করতে পারিনি, কারণ পরদিন খুব ভোরে আমাদের ট্রেন ছিল। তাই যেটুকু ভিডিও করেছিলাম সেটুকুই তোমাদের আজ দেখাবো এই পর্বে। আর এই পর্বের ভিডিও দিয়ে আমার সমগ্র দক্ষিণ ভারত ভ্রমণ কাহিনী শেষ হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি এখন চেন্নাই গেস্ট হাউসের ভেতর চলে এসেছি। বাইরের ভিডিও অ্যালাউ ছিল না, তাই বাইরে থেকে কোনো ভিডিও করতে পারিনি। আর এই চেন্নাই গেস্ট হাউসে আমি একদিন ছিলাম আর এখান থেকে বিকেলবেলায় বেরিয়ে পড়েছিলাম চেন্নাইয়ের মেরিনা বিচ দর্শন করব বলে। এখন এই মুহূর্তে আমি আছি চেন্নাই গেস্ট হাউসে। এটা একটা খুব সুন্দর হোটেল, চেন্নাই রেল স্টেশন থেকে একদম কাছেই অবস্থিত চেন্নাই গেস্ট হাউসে। সকালবেলায় কন্যাকুমারী থেকে এসে পৌঁছেছি এই চেন্নাই গেস্ট হাউসে, অর্থাৎ এই চেন্নাইতে। আজকের দিনটা এখানে থাকবো, যদি কিছু সাইট সিন থাকে সেগুলো করে কাল সকাল 6টায় এখান এই রুম ছেড়ে দিচ্ছি। আর 7টায় আমাদের করমণ্ডল এক্সপ্রেস হাওড়া উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। তো আমার মোটামুটি দক্ষিণ ভারত সফর প্রায় শেষ হওয়ার মুখে, শেষ হতে চললো। আজকের এই চেন্নাই কিছু সাইট সিন দিয়ে আমার দক্ষিণ ভারত ভ্রমণ কাহিনী সমাপ্ত হয়ে যাবে। এখন আসছে এই মুহূর্তে চেন্নাইয়ের একটা খুব সুন্দর হোটেলে। আর কিছুক্ষণের মধ্যে দেখতে চলেছি চেন্নাইয়ের কিছু বিখ্যাত সাইট সিন, মেরিনা বিচ সমেত আরও কিছু যে লোকাল সাইট সিন সেগুলো সব দেখে আবার হোটেলে ফিরে আসবো। এই দেখতে পাচ্ছ সেই বাস স্ট্যান্ড, এখানে বাসগুলো সব দাঁড়াচ্ছে। আমার বাস নাম্বার হচ্ছে 2A। আর এই হচ্ছে সেই বাস স্ট্যান্ড। চেন্নাইয়ের যে কোনো জায়গা থেকে মেরিনা বিচ যাওয়ার জন্য আপনাদের 2A বাস ধরতে হবে। 2A বাস ছাড়া কিন্তু কোনো বাস মেরিনা বিচ যায় না। আর এই বাস স্টপেজটা চেন্নাই গেস্ট হাউসের খুব কাছেই অবস্থিত। এখন বাজছে ঠিক সন্ধে 6:25। এখন দাঁড়িয়ে আছি চেন্নাইয়ের মেরিনা বিচ যাব বলে বাস স্ট্যান্ডে। প্রসঙ্গত বলে রাখি যে 2A বাস, যে বাসগুলোর নাম্বার থাকবে 2A বাস, সেই বাসগুলো কিন্তু মেরিনা বিচ যাবে। আমি এখন দাঁড়িয়ে আছি, দেখো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। এখান থেকে কিন্তু 2A বাসগুলো আসবে সব। আর এই হচ্ছে বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডে এখন আমি দাঁড়িয়ে আছি। আর এখান থেকে কিন্তু 2A বাসগুলো ছাড়বে। তোমরা যারা মেরিনা বিচে যাবে, বাসে করে যেতে চাইছো, তারা কিন্তু অবশ্যই বলবে 2A বাস ছাড়া কিন্তু কোনো বাস মেরিনা বিচ যাবে না। তো এখন আমি আর কিছুক্ষণের মধ্যে যাচ্ছি এই মেরিনা বিচের উদ্দেশ্যে। সেখানে গিয়ে মেরিনা বিচটা কীরকম দেখবো, ঘুরবো। আর সেখানে কিছু সমাধিক্ষেত্র আছে, জয়ললিতা আমাদের তামিলনাড়ু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর জয়ললিতার সমাধিক্ষেত্র সমেত আরও কিছু বিখ্যাত ব্যক্তির সমাধিক্ষেত্র আছে সেখানে, সেগুলো সব দেখবো। আর বিখ্যাত মেরিনা ব্রিজটা দেখবো, দেখে আর কিছু সাইট সিন থাকে সেগুলো দেখে আবার চলে আসবো আমার হোটেলে। ওই আছে আজ সকালে এসে পৌঁছেছি চেন্নাইয়ে কন্যাকুমারী থেকে। কালকে সকাল 7টায় আমাদের ট্রেন হাওড়া উদ্দেশ্যে। কালকে চেন্নাই থেকে বেরিয়ে যাচ্ছি। মোটামুটি কালকে আমার দক্ষিণ ভারত ভ্রমণকারী শেষ হয়ে যাবে। এখন এই মুহূর্তে আছি আমি চেন্নাই বাস স্ট্যান্ডে। থ্যাংক ইউ। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর 2A বাস স্ট্যান্ডে এসে পৌঁছালো। আর এই বাসে করে আমি পৌঁছেছিলাম মেরিনা বিচ। দেখতে পাচ্ছেন এখন নেপিয়ার ব্রিজ, চেন্নাইয়ের সে বিখ্যাত নেপিয়ার ব্রিজ, আর যার পাশেই অবস্থিত চেন্নাইয়ের মেরিনা বিচ।
চেন্নাইয়ের মেরিনা বিচে যাওয়ার জন্য আপনারা চেন্নাইয়ের সমস্ত অংশ থেকে প্রচুর বাস পেয়ে যাবেন। এছাড়া রয়েছে মেট্রো ট্রেন। চেন্নাইয়ের মেরিনার সমুদ্র সৈকতে আপনারা চেন্নাইয়ের বিভিন্ন অংশ থেকে সহজেই মেট্রো ট্রেনে সেখানে পৌঁছাতে পারবেন। আর চেন্নাইয়ের মেরিনা বিচে পৌঁছে আপনাদের এমজিআর মেমোরিয়াল ও আন্না সমাধিতে পৌঁছানোর জন্য প্রায় 400 মিটার হাঁটতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা পৌঁছে গেছি সেই চেন্নাইয়ের বিখ্যাত মেরিনা বিচে। আর এই মেরিনা বিচে পৌঁছে তোমাদের যেটা দেখে নিতে হবে সেটা হচ্ছে এমজিআর মেমোরিয়াল আর তার ঠিক পাশেই অবস্থিত আন্না সমাধি বা তামিলনাড়ু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতা দিদির সমাধিক্ষেত্র। এই দুটো সমাধিক্ষেত্র কিন্তু পাশাপাশি অবস্থিত, যেটা মেরিনা বিচে এলে প্রথমেই তোমাদের দেখতে হবে। তো আমিও মেরিনা বিচে পৌঁছে এই দুটো সমাধিক্ষেত্রে গিয়েছিলাম। দেখতে পাচ্ছ এখন হেঁটে হেঁটে ঢুকছি সেই সমাধিক্ষেত্রের ভেতরে। বন্ধুরা, এখন এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জনাব এমজি রামচন্দ্রনের মূর্তি। ইনি ছিলেন তামিলনাড়ু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আর ওনার মারা যাওয়ার পর ওনার দেহ এইখানে দাহ করা হয়েছিল। আর এরপরের যে মূর্তিটা আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে সেই আমাদের তামিলনাড়ু রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, বিখ্যাত মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন, সেটা হচ্ছে এই জয়ললিতা দিদির মূর্তি। চেন্নাইয়ের মেরিনা বিচে এলে তোমরা দুটো স্মৃতিসৌধ বা সমাধিক্ষেত্র দেখতে পাবে। একটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এমজি রামচন্দ্রনের সমাধিক্ষেত্র, আর তার ঠিক পাশেই রয়েছে তামিলনাড়ু রাজ্যের আরেকজন বিখ্যাত মহিলা মুখ্যমন্ত্রী যে জয়ললিতা দিদির সমাধিক্ষেত্র। তো আমরা সেই দুজনার মূর্তির দর্শন করলাম, দেখলাম। এবার দেখো আমরা আস্তে আস্তে হেঁটে চলেছি তাদের সমাধিক্ষেত্রের দিকে। দুজনকেই কিন্তু এই মেরিনা বিচের ধারে সমাধিস্থ করা হয়েছিল। এমজিআর মেমোরিয়াল স্মৃতিসৌধটি তামিলনাড়ু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এমজি রামচন্দ্রনের স্মরণে নির্মিত করা হয়েছিল, যিনি ভারতের প্রজাতন্ত্রের প্রথম অভিনেতা ছিলেন, যিনি পরে মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং তাও পরপর 3টি বিধানসভা নির্বাচনে জয়লাভ করে। এবং এই পদে বহাল থাকা পর্যন্ত তার মৃত্যু রাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক নেতা এবং অভিনেতাদের একজন হিসেবে বিবেচিত হয় এখানে। তার অনুসারীরা তাকে পুরাচি থালাইভার বা বিপ্লবী নেতা হিসেবে এখানে চিহ্নিত করেছে এবং তিনি মারা যাওয়ার পর ভারতের প্রজাতন্ত্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন দিয়ে তাকে সম্মানিত করা হয়েছিল। 1987 সালের 24শে ডিসেম্বর এমজিআর রামচন্দ্রন তার দীর্ঘস্থায়ী অসুস্থতার পর ভোর 1টার সময় হৃদরোগে আক্রান্ত হন এবং চেন্নাইয়ের রামাপুরমে তার এমজিআর থোত্থাম বাসভবনে 3:30টার সময় তাকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 70 বছর। 17 জানুয়ারি 1988 সালে তার 71তম জন্মদিন থেকে মাত্র 1 মাস দূরে ছিল তার মৃত্যুদিন। তার মৃত্যু রাজ্য জুড়ে লুটপাট ও দাঙ্গার উন্মত্ততা সৃষ্টি করেছিল। দোকান, সিনেমা হল, বাস স্ট্যান্ড এবং অন্যান্য সরকারি ও বেসরকারি সম্পত্তি সহিংসতার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে পুলিশকে গুলি করার নির্দেশ পর্যন্ত জারি করতে হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত স্কুল কলেজগুলি ছুটি ঘোষণা করেছিল। শুধুমাত্র অন্ত্যেষ্টিক্রিয়ার সময় হিংসা এমন একটা পর্যায়ে পৌঁছেছিল যে 129 জন মানুষ সেই হিংসার বলি হয়েছিল। শুধু তাই নয়, 47 জন পুলিশকর্মী গুরুতরভাবে আহত হয়েছিলেন। পুরুষরা রক্তাক্ত না হওয়া পর্যন্ত নিজেদেরকে বেত্রাঘাত করেছিল। কিছু চরম দৃষ্টান্ত ছিল যেখানে মানুষ নিজেদেরকে পুড়িয়ে হত্যা করেছিল এবং গ্রামগুলোকে পুড়িয়ে দিয়েছিল। এমজি রামচন্দ্রনের মরদেহ রাজাজি হলে 2 দিন শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয়েছিল।
1987 সালের 25শে ডিসেম্বর তার দেহাবশেষ মেরিনা বিচের উত্তর প্রান্তে সমাধিস্থ করা হয়েছিল। আর সেই সমাধিক্ষেত্রই বর্তমানে এমজিআর মেমোরিয়াল নামে পরিচিতি লাভ করেছে। এমজি রামচন্দ্রনের স্মৃতিসৌধটি তার পরামর্শদাতা এবং তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী CN আন্নাদুরাইয়ের স্মৃতিসৌধের কাছে অবস্থিত, যার নাম আন্না মেমোরিয়াল। তো বন্ধুরা, এতক্ষণ আমরা ছিলাম সেই এমজিআর মেমোরিয়ালে। আর এমজিআর মেমোরিয়াল দেখে আমরা এখন দেখতে চলেছি আর একটা স্মৃতিসৌধ, যেটার নাম হচ্ছে আম্মা স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধটি তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী যে জয়ললিতা স্মরণে তৈরি করা হয়েছিল। এখন আমি এই মুহূর্তে আছি জয়ললিতা, তামিলনাড়ু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি মারা যাওয়ার পর তার দেহ এখানে সমাধিস্থ করা হয়েছিল। সেই জয়ললিতার সমাধিক্ষেত্রে এখন আছি তামিলনাড়ু রাজ্যে জয়ললিতার সমাধিক্ষেত্রের সামনে দাঁড়িয়ে আছি। তো 6 ডিসেম্বর 2016 সালে উনি মারা যান এবং ওনার দেহ ঠিক এইখানে দাহ করা হয়েছিল। আর এখানে গিয়ে জয়ললিতার একটা বিশাল বড় ফটো বা মূর্তি দেখতে পাবেন। এই মুহূর্তে আমি আছি সেই বিখ্যাত জয়ললিতা সমাধিক্ষেত্রের সামনে। চেন্নাইয়ের যে মেরিনা বিচ আছে, মেরিনা বিচের খুব কাছে অবস্থিত এই জয়ললিতা সমাধিক্ষেত্র। এখন আমি সেখান থেকে ভিডিওটা করছি আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাচ্ছি মেরিনা বিচ দেখতে। তামিলনাড়ু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী যে জয়ললিতা দিদি 1988 সাল থেকে 2016 সাল পর্যন্ত সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজাখামের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং তামিলনাড়ুর দ্বিতীয় দীর্ঘতম মুখ্যমন্ত্রী পদে ছিলেন। একাধিক মেয়াদে দায়িত্ব পালন করেছিলেন এবং মৃত্যুর আগে পর্যন্ত এই পদে তিনি অধিষ্ঠিত ছিলেন। রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক নেতা এবং অভিনেত্রীদের মধ্যে একজন হিসেবে বিবেচিত হন এই জয়ললিতা দিদি। তার অনুসারীরা তাকে পুরাচি থালাইভি বা বিপ্লবী নেতা হিসেবে এখানে চিহ্নিত করেছে। তিনি প্রথম এবং একমাত্র মহিলা যিনি তামিলনাড়ু বিধানসভায় বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 2016 সালের 22শে সেপ্টেম্বর জয়ললিতা দিদিকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কারণ তিনি সংক্রমণ এবং তীব্র ডিহাইড্রেশনে ভুগছিলেন। 2016 সালের 12ই অক্টোবর তিনি একটি গুরুতর ফুসফুসের সংক্রমণ এবং সেপ্টিসেমিয়ায় ভুগছিলেন বলেও জানা গিয়েছিল। 2016 সালের 4ই ডিসেম্বর তারিখে ভোর 4:45 তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ একটি প্রেস বিবৃতি প্রকাশ করে জানায় যে তার অবস্থা খুবই সংকটজনক এবং তিনি লাইফ সাপোর্টে আছেন। এরপর 2016 সালের 5ই ডিসেম্বর রাত 11:30 তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 68 বছর। 2017 সালে 24শে ফেব্রুয়ারি তারিখে তার 69তম জন্মদিন থেকে মাত্র 2 মাস দূরে ছিল তার মৃত্যু দিবস। জয়ললিতা দিদি মারা যাওয়ার পর তার মৃতদেহ চেন্নাইয়ের পোয়েস গার্ডেনে তার বাসভবন বেদা নিলয়ামে 2016 সালের 6 ডিসেম্বরের সন্ধ্যা পর্যন্ত রাখা হয়েছিল এবং তারপর সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল রাজাজি হলে। আর রাজাজি হলে জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য সেখানে কিছুক্ষণের জন্য তার মরদেহ রাখা হয়েছিল। এরপর 2016 সালের 6 ডিসেম্বর তার মরদেহের শেষকৃত্য সম্পন্ন করা হয়েছিল। তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর তার দেহাবশেষ মেরিনা বিচের উত্তর প্রান্তে তামিলনাড়ু রাজ্যের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি ছিলেন এমজি রামচন্দ্রন, সেই এমজি রামচন্দ্রনের কবরের পাশে জয়ললিতা দিদির দেহাবশেষ সমাধিস্থ করা হয়েছিল। বন্ধুরা, এতক্ষণ আমরা দেখছিলাম তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ে মেরিনা বিচের ধারে অবস্থিত তামিলনাড়ু রাজ্যের 2 বিখ্যাত মুখ্যমন্ত্রী এমজি রামচন্দ্রন ও যে জয়ললিতা দিদির সমাধিক্ষেত্র। তাদের সমাধিক্ষেত্র দেখে
এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আর এরপর আমরা দেখব চেন্নাইয়ের মেরিনা বিচের কিছু দৃশ্য। বঙ্গোপসাগরের সীমানায় সোনালি বালির বিস্তীর্ণ বিস্তৃতিতে অবসরে হাঁটা এবং বিশ্রামের জন্য একটি মনোরম পরিবেশ প্রদান করে এই মেরিনা বিচ। এই মেরিনা বিচ খোলে দুপুর 12টার সময় এবং বন্ধ হয় রাত 12টার সময়। আর এই মেরিনা বিচে যেতে হলে আপনাদের কোনো প্রবেশ মূল্য দিতে হবে না। আর এই মেরিনা বিচ পরিদর্শনের সর্বোত্তম সময় হচ্ছে শীতকাল। অবশেষে দীর্ঘ প্রায় 3 থেকে 4 কিলোমিটার হাঁটার পর আমি এই চেন্নাইয়ের মেরিনা বিচের একদম সমুদ্রের ধারে এসে উপস্থিত হয়েছি। অনেকক্ষণ ধরে হাঁটছি। যাওয়ার সময় তোমাদের দেখাবো যে এই একদম জিটি রোড থেকে এই মেরিনা বিচের দূরত্ব কতটা। এটা সাংঘাতিক রকমের দূরত্ব পার করে এলাম। হাঁটছি তো হাঁটছি, শেষই হতে চাইছে না। আর এই মেরিনা বিচ সম্পর্কে কয়েকটা কথা বলে রাখছি। সেটা হচ্ছে মেরিনা বিচ, যেটা হচ্ছে এই চেন্নাইয়ের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই অবস্থিত একটা সমুদ্র সৈকত। মেরিনা বিচ হলো বঙ্গোপসাগরের ধারে যে ভারতের চেন্নাইয়ের তামিলনাড়ুর একটি প্রাকৃতিক শহরে সৈকত। অর্থাৎ এই তামিলনাড়ু রাজ্যে এলে এই চেন্নাই শহরে কিন্তু এই মেরিনা বিচ তোমরা দেখতে পাবে, এবং এটা হচ্ছে চেন্নাইয়ের একটা ল্যান্ডমার্ক। এবং চেন্নাই এসে মানে মেরিনা বিচ বললে কেন লোক নেই এখানে, মেরিনা বিচকে চিনতে পারবে। প্রত্যেকে যাকে জিজ্ঞেস করবে তাকে দেখিয়ে দেবে মেরিনা বিচ কোথায়। আর এইটা হচ্ছে একদম চেন্নাইয়ের একটা ল্যান্ডমার্ক। এই মেরিনা বিচ উত্তরে সেন্ট ফোর্ট জর্জের কাছ থেকে শুরু হয়ে দক্ষিণে ফোর্ট সোর্ট এস্টেট পর্যন্ত চলে, এবং যার দূরত্ব হচ্ছে প্রায় 3.7 মাইল বা 6 কিলোমিটারের কাছাকাছি। বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকতের পর এটি হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহুরে সমুদ্র সৈকত। অর্থাৎ তোমরা যারা চেন্নাই আসবে, চেন্নাইয়ের মেরিনা বিচ দেখবে, তাদের কাছে একটা ছোট্ট ইনফরমেশান হচ্ছে এটি হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৌর সৈকত। অর্থাৎ জিটি রোড থেকে এই সমুদ্র সৈকত পৌঁছাতে হলে তোমাদের প্রায় 6 কিলোমিটার কাছাকাছি দূরত্ব অতিক্রম করতে হবে হেঁটে। এবং এই হাঁটা পথে কিন্তু রাস্তার চারধারে বিভিন্ন রকম দোকানপত্র থেকে শুরু করে খাবার দাবার জিনিসপত্র, জামা কাপড়ের দোকান ইত্যাদি দোকান কিন্তু চোখে পড়বে। এটা হচ্ছে মেরিনা বিচের বৈশিষ্ট্য। এবং চেন্নাই মেরিনা বিচ হচ্ছে দৈর্ঘ্যের দিক থেকে বিশ্বের দ্বিতীয়তম সমুদ্র সৈকত। এটা হচ্ছে চেন্নাইয়ের একটা বিশিষ্ট ল্যান্ডমার্ক। এই ছিল কিছু ইনফরমেশান মেরিনা বিচের সম্পর্কে। চেন্নাই মেরিনা বিচে এখন আমি আছি, এইমাত্র এসে পৌঁছেছি। আর মেরিনা বিচের ঠিক পাশেই জয়ললিতার সমাধি ক্ষেত্রে ছিলাম, সেখান থেকে এইমাত্র এসে পৌঁছালাম মেরিনা বিচের সমুদ্র সৈকতে। তো এখন দেখাচ্ছি কিছু ভিডিও, আশেপাশের অঞ্চলের ভিডিও কেমন লাগে মেরিনা বিচকে রাতের বেলায়, তার একটা ভিডিও করে আমি তুলে নিয়ে আসবো আমাকে রিল্যাক্স টিভি চ্যানেলে। থ্যাংক ইউ। প্রায় 13 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত মেরিনা বিচ হল শহরের হৃদয়ের স্পন্দন। এটি তরঙ্গ, সতেজ বাতাস, আকর্ষণীয় ভ্রমণ এবং বন্ধুত্বপূর্ণ সম্প্রদায়ের পরিবেশের জন্য সবচেয়ে বেশি পরিচিত হল এই মেরিনা বিচ। উদীয়মান এবং অস্তগামী সূর্যের সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাদের এই মেরিনা বিচে আসতেই হবে। মেরিনা বিচের পাশে অবস্থিত ঐতিহাসিক মূর্তিগুলি দেখতে হলে আপনাদের অবশ্যই আসতে হবে এই মেরিনা বিচ। এছাড়া এখানকার অ্যাকোয়ারিয়ামে সামুদ্রিক জীবন সম্পর্কে সমস্ত কিছু জানতে বা শিখতে হলে অবশ্যই আসতে হবে আপনাদের এই চেন্নাইয়ের মেরিনা বিচে। দেখে নাও চেন্নাইয়ের মেরিনা বিচ কীরকম, একদম সমুদ্র সৈকতের কাছে চলে এসেছি, দেখাচ্ছি এই মেরিনা বিচ কীরকম আমার চ্যানেলে। মেরিনা বিচে এলে আপনারা আরও একটা জিনিস খুব দেখতে পাবেন এখানে, সেটা হচ্ছে এখানে কিন্তু প্রচুর খাবারের স্টল আছে, যেখানে অনেক স্থানীয় সুস্বাদু খাবার পাওয়া যায়, যেগুলো আপনারা মেরিনা বিচে সমুদ্রের তীরে বসে সেই খাবার খেতে পারবেন। তবে মেরিনা বিচে এলে আপনাদের কয়েকটা জিনিস কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ এই মেরিনা বিচ চেন্নাই অবস্থিত, আর চেন্নাই কিন্তু সবসময় মারাত্মক রকমের গরম থাকে। তাই বিকেলের আর্দ্রতা এড়াতে আপনারা মেরিনা বিচে খুব সকাল সকাল যান। এছাড়া মেরিনা বিচ সংলগ্ন যে বঙ্গোপসাগর আছে, সে বঙ্গোপসাগরে
কিন্তু আন্ডার কারেন্ট প্রচণ্ড, অর্থাৎ ওপর থেকে আপনারা কিছু বুঝতে পারবেন না, ওপর থেকে সমুদ্রকে স্বাভাবিক লাগবে, কিন্তু নিচে সমুদ্রের নিচে জলের কারেন্ট কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ। আর সেই তীক্ষ্ণ স্রোতের কারণে কিন্তু এই মেরিনা বিচের সমুদ্রে সাঁতার কাটা এবং স্নান করা কঠোরভাবে নিষিদ্ধ। এই জিনিসগুলো কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আর সৈকত উপভোগ করার জন্য এই মেরিনা বিচের আদর্শ সময় হচ্ছে নভেম্বর থেকে মার্চ মাস। অর্থাৎ আপনারা যদি মেরিনা বিচে যেতে চান তাহলে শীতকালকে বেছে নিন, গরমকালকে অ্যাভয়েড করুন। তাছাড়া মেরিনা বিচের আরও কিছু ডিসঅ্যাডভান্টেজ হলো, সেটা হচ্ছে এখানকার পরিবেশ অত্যন্ত নোংরা, চারদিকে শুটকি মাছের গন্ধে ভরে আছে, একটা ঘিঞ্জি পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব রয়েছে যথেষ্ট মেরিনা বিচে। তো এইগুলো বাদ দিলে মেরিনা বিচ দর্শকদের ঘোরার জন্য একটা আদর্শ জায়গা। এটা কিন্তু পুরী নয়, এটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যে মেরিনা বিচ। এখন এখানে আমি আছি, এইমাত্র যে সমুদ্র দেখালাম আমার পেছনে সমুদ্র, অশান্ত সমুদ্র, এটা কিন্তু মেরিনা বিচের সমুদ্র, এটা কিন্তু পুরী বা দীঘার সমুদ্র নয়। এখন আমি আছি বর্ধমান এবং হাওড়া থেকে অনেক দূরে মেরিনা বিচে, সেখানে ঘুরে বেড়াচ্ছি। মেরিনা বিচে এলে কিন্তু এখানে কোনো রকম হোটেল বা লজ চোখে পড়বে না। পুরীতে বা দীঘাতে সমুদ্র সৈকতে গেলে যে যেটা আমরা দেখতে পাই যে সমুদ্র সৈকত থেকে প্রচুর হোটেল চোখে পড়ে, চোখ ধাঁধানো হোটেল চোখে পড়ে, শাঁখের আওয়াজ পাওয়া যায়, সমুদ্র ধারে উট ঘুরে বেড়ায়। এখানে কিন্তু সেরকম কিছু চোখে পড়ছে না, খালি বিস্তৃত মানে বালুর চর জুড়ে বিভিন্ন দোকানপত্র, খাবার দোকান চোখে পড়ছে। আর একটা জিনিস কিন্তু এখানে প্রচণ্ড মারাত্মক রকমের পাচ্ছি, সেটা হচ্ছে শুটকি মাছের গন্ধ। যেখানে যাচ্ছি গোটা সমুদ্র সৈকত জুড়ে কিন্তু একটা শুটকি মাছের গন্ধ পাচ্ছি, যেটা অত্যন্ত অস্বস্তিকর লাগছে এবং বাজে লাগছে। আর এই চেন্নাই বিচের খুব একটা অপরিষ্কার মানে অপরিচ্ছন্নতা একটা ফিল করছি। পুরী সমুদ্র সৈকত যেমন একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাব ফিল করি, সেটা কিন্তু এই চেন্নাই মেরিনা বিচে নেই। অত্যন্ত অপরিষ্কার এবং অপরিচ্ছন্ন, চারদিকে একটা ঘিঞ্জি ঘিঞ্জি ভাব। গোটা চেন্নাই শহরটা এরকম লাগছে। চেন্নাই যে হোটেলটা উঠেছি তার চারপাশটা একটা ঘিঞ্জি ঘিঞ্জি ভাব আছে, অস্বস্তিকর পরিবেশ। তো যাই হোক, আমরা আজকে রাতে থাকছি, সকাল 7টায় আমরা বেরিয়ে যাচ্ছি। তার আগে এই চেন্নাই বিচে যতটা পাচ্ছি সেটা ভিডিও করে নিচ্ছি। আর আমি কতটা রাস্তা পেরিয়ে এই চেন্নাই বিচে এলাম, যাওয়ার সময় আমি সেই রাস্তাটা একবার আমি তোমাদের দেখাবার চেষ্টা করব কতটা ডিস্টেন্স হচ্ছে মোটামুটি। তাহলে তোমরা বুঝতে পারবে যে জিটি রোড থেকে মেরিনা বিচের দূরত্বটা কতটা, সেটা তোমরা একটু আইডিয়া করতে পারবে। তো এখন চলো আমি বেরিয়ে যাচ্ছি, তো আমি দেখাবো রাস্তাটা কতটা মানে এই সি বিচ থেকে শুরু করেন জিটি রোড পর্যন্ত রাস্তাটা কতটা দীর্ঘ, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো আমি এখন এই মুহূর্তে সেই রাস্তায় চলে এসেছি, যে রাস্তাটা দিয়ে আমি ক্রস করে একদম জিটি রোড থেকে চেন্নাইয়ের মেরিন বিচ পর্যন্ত গিয়েছিলাম এবং সমুদ্র সৈকত গিয়েছিলাম। তো সেই রাস্তাটা আবার চলে এসেছি, তোমাদের দেখাচ্ছি রাস্তাটা কতটা লম্বা এবং কতটা দূরত্ব অতিক্রম করলে তবে তোমরা জিটি রোড থেকে এই সমুদ্র সৈকত আসতে পারবে। এই মেরিনা সৈকতটি সকালের দিকে এবং সন্ধ্যায় কার্যকলাপে পূর্ণ থাকে। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সমুদ্র সৈকত হাঁটার জন্য একটি আনন্দদায়ক অভিজ্ঞতা। এখানে সন্ধ্যায় এই সৈকতটি একটি মেলার মাঠে পরিণত হয়, যেখানে অসংখ্য শিল্পকর্ম, হস্তশিল্পের বিভিন্ন দ্রব্য, এছাড়া গয়না ও খাদ্য সামগ্রী বিক্রি হয়। এখানে শিশুরা এখানে খেলাধুলা করে এবং আশেপাশে এলাকা কোলাহলে ভরে যায়। অ্যাকোয়ারিয়াম এবং আইস হাউস মেরিনা সৈকতের প্রধান আকর্ষণ। এখানে চিপাউক প্যালেস, সিনেট হাউস, পিডব্লিউডি অফিস, প্রেসিডেন্সি কলেজ এবং চেন্নাই বিশ্ববিদ্যালয় হল সমুদ্র সৈকতের অবস্থিত ঐতিহাসিক ভবন। এছাড়া আপনারা চেন্নাইয়ের এই সমুদ্র সৈকতে এলে যে সমস্ত মূর্তি
দেখতে পাবেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো মহাত্মা গান্ধীর মূর্তি রয়েছে, স্বামী শিবানন্দ, অভাইয়ার, থানথাই পেরিয়ার, থিরুভাল্লুভার, ডক্টর অ্যানি বেজেন্ট, জিও পপ, স্যার থমাস মুনরো, সুব্রমণ্য ভারতিয়ার, কামরাজার, রবার্ট ক্যাল্ডওয়েল, কান্নাগি, এমজি রামচন্দ্রন এবং শিব রামচন্দ্রন ও গণেশান। এই সমস্ত ব্যক্তির মূর্তি আপনারা এই চেন্নাইয়ের মেরিনা বিচে এলে দেখতে পাবেন। এগুলি হচ্ছে মেরিনা বিচের মূল আকর্ষণ। চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর এই মেরিনা বিচ থেকে মাত্র 14 কিলোমিটার দূরে অবস্থিত। আর চেন্নাই সেন্ট্রাল হলো নিকটতম রেলওয়ে স্টেশন, যা এখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত। এবার জানিয়ে রাখি, এই চেন্নাইয়ের মেরিনা বিচে এলে আপনাদের যে জনপ্রিয় পর্যটন জায়গাগুলো অবশ্যই দেখতে হবে, সেগুলো হচ্ছে এমজিআর মেমোরিয়াল, যা তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জনাব এমজি রামচন্দ্রনের স্মৃতিতে নির্মিত করা হয়েছিল। এলাকাটি 8.25 একর জুড়ে বিস্তৃত। এই স্মৃতিসৌধটি 1998 সালে নির্মিত করা হয়েছিল এবং তার স্ত্রী জানকী রামচন্দ্রন এই স্মৃতিসৌধটি উদ্বোধন করেছিলেন। 2 নম্বর হচ্ছে আন্না সমাধি, এমজিআর মেমোরিয়ালের পাশে অবস্থিত, যা আন্না মেমোরিয়াল নামেও এখানে পরিচিতি লাভ করেছে। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রীদের একজন জনাব সিএন আন্নাদুরাইয়ের স্মৃতিতে নির্মিত করা হয়েছিল এই স্মৃতিসৌধটি। স্মৃতিসৌধের উত্তর প্রান্তে মিস্টার আন্নাদুরাইয়ের একটি জাদুঘর রয়েছে এখানে। 3 নম্বর হচ্ছে মেরিনা বিচ, জয়ললিতার স্মৃতিসৌধটি মেরিনা সমুদ্র সৈকতে অবস্থিত। সৈকত বরাবর একটি খুব সুন্দর ওয়াকওয়ে রয়েছে, যার মাধ্যমে আপনারা জিটি রোড থেকে সমুদ্র সৈকতে এই ওয়াকওয়ের মাধ্যমে হেঁটে খুব সহজে সি বিচের ধারে পৌঁছাতে পারবেন। 4 নম্বর হচ্ছে লাইট হাউস। মেরিনা লাইট হাউস একটি জনপ্রিয় পর্যটন স্পট। এখানে বাতিঘরে একটি লিফট রয়েছে, যেটি ব্যবহার করে বাতিঘরের শীর্ষে যাওয়া যায়। লাইট হাউসের ওপর থেকে মেরিনা সৈকত এবং চেন্নাই শহরের একটি খুব সুন্দর দৃশ্য আপনারা এখানে এলে দেখতে পাবেন। এরপর আপনাদের দেখতে হবে চেপাউক প্রাসাদ। স্মৃতিসৌধ থেকে 650 মিটার দূরে অবস্থিত এই চেপাউক প্রাসাদ, এটি 1768 থেকে 1855 সাল পর্যন্ত অর্কটের নবাবের বাসভবন ছিল এখানে। জায়গাটির উত্তর ও দক্ষিণে যথাক্রমে কালসা মহল এবং হুমায়ুন মহল নামে 2টি ব্লক রয়েছে। এলাকাটি 117 একর জুড়ে বিস্তৃত এবং একটি প্রাচীর দ্বারা বেষ্টিত। এরপর আপনাদের দেখতে হবে সান থোম ব্যাসিলিকা। এটি মারিনা সমুদ্র সৈকতের কাছে একটি জনপ্রিয় খ্রিস্টান তীর্থযাত্রী স্থান, যা পর্তুগিজরা 16 শতকে যিশুর অন্যতম শিষ্য সেন্ট থমাসের সমাধির উপর তৈরি করেছিল এবং এটি ব্রিটিশদের দ্বারা ক্যাথেড্রালের মর্যাদা দিয়ে পুনর্নির্মাণ করা হয়েছিল। এই ছিল মেরিনা বিচ সংলগ্ন কিছু গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় পর্যটন স্পট, যেগুলো আপনারা এই চেন্নাই মেরিনা বিচে এলে দেখতে পাবেন। তো বন্ধুরা, আমি দেখতে পাচ্ছেন আমি এখন প্রায় জিটি রোডে খুব কাছাকাছি জায়গায় চলে এসেছি। আমি হাঁটা শুরু করেছিলাম একদম সমুদ্র সৈকত থেকে, আর এইটাই হচ্ছে সেই ওয়াকওয়ে যেটার মাধ্যমে আপনাদের সি বিচ থেকে জিটি রোডে পৌঁছাতে হবে। আবার জিটি রোড থেকে যদি আপনারা সি বিচ যান, তাহলে এই ওয়াকওয়ের মাধ্যমে কিন্তু আপনাদের যেতে হবে। আর এই ওয়াকওয়েটা কিন্তু একটা সুদীর্ঘ রাস্তা, যেটা আমি এখন আমার চ্যানেলে দেখাচ্ছি যে ওয়াকওয়েটা কত দীর্ঘ। আমি আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য এই ওয়াকওয়ের একটা ভিডিও করেছিলাম 5 মিনিটের, কিন্তু আমার এই ওয়াকওয়ের মাধ্যমে সি বিচ থেকে জিটি রোডে পৌঁছাতে প্রায় 40 মিনিটের কাছাকাছি সময় লেগে গিয়েছিল। তাই বলছি, আপনারা যারা মেরিনা বিচে যাবেন তারা কিন্তু অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। এই ওয়াকওয়ে কিন্তু একটা সুদীর্ঘ রাস্তা, যেটা কিন্তু যার মধ্যে দিয়ে কিন্তু গরমকালে বিশেষ করে হাঁটা কিন্তু অত্যন্ত একটা কষ্টসাধ্য ব্যাপার। তাই আপনারা চেন্নাইয়ের মেরিনা বিচ গেলে অবশ্যই শীতকালে যাওয়ার চেষ্টা করবেন, গরমকালে কিন্তু ভুলেও যাবেন না, কারণ গরমকালে এখানে আর্দ্রতা এবং গরমের তীব্রতা খুব বেশি থাকে, যা আপনাদের শরীরের পক্ষে ক্ষতিকারক হতে পারে। তো আমি এখন একদম জিটি রোডের কাছে চলে এসেছি। একদম সমুদ্র সৈকত থেকে জিটি রোড পর্যন্ত প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার আমাকে হাঁটতে হলো।
আমি ভিডিওটা কেটে কেটে করলাম, তাই ডিটেলসে তাই বুঝতে পারবে না তোমরা। আমি মোটামুটি লোকেশনটা বোঝানোর জন্য আমি রাস্তাটা দেখাবার জন্য আমি ভিডিওটা করলাম। রাস্তাটা যথেষ্ট লম্বা, যথেষ্ট দৈর্ঘ্য, 3 থেকে 3.5 কিলোমিটার মিনিমাম তো হবেই। হাঁটছি শেষই হতে চায় না রাস্তা। তো এখন একদম রোডের ধারে চলে এসেছি। এই সমুদ্র সৈকত থেকে জিটি রোড মোটামুটি ধরে রাখো 3.5 থেকে 4 কিলোমিটার, 3 কিলোমিটারের ওপর হবেই। একটা দীর্ঘতম সমুদ্র সৈকত এই মেরিনা বিচ, চেন্নাই। মেরিনা সৈকত তার আদিম সৌন্দর্য, আনন্দময় পরিবেশ এবং সমৃদ্ধ ইকোসিস্টেমের জন্য বিখ্যাত। 20 শতকের মাঝামাঝি সময় থেকে সমুদ্র সৈকত এবং জল এখানে দূষিত হয়ে উঠেছে। প্লাস্টিকের ব্যাগ, মানুষের বর্জ্য এবং অন্যান্য দূষণকারীর বিস্তার সমুদ্র সৈকতের অনেক অংশকে ব্যবহারের অনুপযোগী করে তুলেছে। তাই সাম্প্রতিক বছরগুলিতে অনেক স্বেচ্ছাসেবী সংস্থা মেরিনা পরিষ্কার এবং বাস্তুতন্ত্র রক্ষার কাজে হাত নিয়েছে। তাই আশা করছি আমরা আগামী ভবিষ্যতে এই মেরিনা বিচকে এক নতুন রূপে, এক নতুন সাজে দেখতে পাবো। বন্ধুরা, এতক্ষণ তোমাদের দেখাচ্ছিলাম সেই মেরিনা বিচের ভিডিও। আর এই মেরিনা বিচ দর্শন করে আমি ফিরে গেছিলাম আবার আমার হোটেলে। এখন বাজছে ভোর ঠিক 4:55। আজকে তারিখ হচ্ছে 2 অক্টোবর 2023। আজকে আমার দক্ষিণ ভারত ভ্রমণ কাহিনী শেষ হয়ে যাচ্ছে। বিগত 12 দিন আমি এই ট্যুরটা করছি। আমার যাতায়াতে 2 দিন লেগে গেছে, আর মাঝখানে 2টো লং ট্রেন জার্নি ছিল। সেই লং ট্রেন জার্নি বাদ দিলে প্রায় 11 দিন ধরে আমি এই ট্যুরটা করছি। আজকে আমার সমগ্র দক্ষিণ ভারত ভ্রমণ কাহিনী শেষ হতে চলেছে। গতকাল আমরা সকালবেলা এসে পৌঁছেছিলাম চেন্নাই। তারপর বেশিরভাগ আর সাইট সিন কিছু করতে পারিনি, কারণ সবাই খুব টায়ার্ড ছিল, কেউ বেরোয়নি বাড়ি থেকে। বিকেল থেকে আবার চেন্নাই বিচে গিয়েছিলাম। মারাত্মক রকমের ভিড়, মারাত্মক রকমের ঘিঞ্জি পরিবেশ, নোংরা পরিবেশ, সমুদ্রের অবস্থা খুবই খারাপ। চারপাশে শুটকি মাছের গন্ধে ভরে আছে। বেশিক্ষণ থাকতে পারিনি, পালিয়ে এসেছি। মেরিনা বিচে কিছু সাইট সিনে, মেরিনা বিচে কিছু ভিডিও করেছি। আর তার পাশে জয়ললিতার, আমাদের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতার স্বনামধন্য ব্যক্তি জয়ললিতা দিদির সমাধিক্ষেত্র ছিল। সমাধিক্ষেত্রে দর্শন করে চলে আসতে হয়েছে। আর কিছু ডিটেলস দেখাতে আর কিছু করতে পারেনি। পাশে একটা ওয়াটার অ্যাকোয়ারিয়াম ছিল, কিন্তু সেখানে মারাত্মক রকমের ভিড়, এত ভিড় ঢুকতে পারছিলাম না, ঢুকতে পারা যায়নি। তাই আর কিছু ভিডিও না করে চলে এসেছি। আর খেয়ে শুয়ে পড়েছিলাম। এই জাস্ট উঠে আমরা বেরিয়ে যাচ্ছি। আজকে আমাদের সকাল 7টায় ট্রেন সেন্ট্রাল মাদ্রাস থেকে। এখানে চেন্নাই যে সেন্ট্রাল যে রেলওয়ে স্টেশন আছে সেখান থেকে 12,248 নম্বর করমণ্ডল এক্সপ্রেস আমি রওনা দিচ্ছি আর 7টা থেকে। ট্রেনে কাটাতে হবে প্রায় 28 ঘন্টার কাছাকাছি। পরদিন সকাল 10টায় পৌঁছাবো সাঁতরাগাছি। অর্থাৎ 23 ঘন্টা ট্রেন জার্নি আছে। 23 ঘন্টা ট্রেন জার্নি করার পর একদম সাঁতরাগাছি পৌঁছে একদম তারপর বর্ধমানে আবার দেখা হবে। আর কোনো ভিডিও মাঝখানে করবো না, কারণ আসার সময় প্রচুর ট্রেন জার্নি ভিডিও করেছি। যেখানে গেছি সব অল্প করে ভিডিও করেছি। সব কিছু নিয়ে আসবো কিছুদিনের মধ্যে ক্রিকেটের লাইভ স্ট্রিমিং চ্যানেলে। আর এই শুভকামনা জানিয়ে, এই চেন্নাই শহরকে বিদায় জানিয়ে আমার এই দক্ষিণ ভারত ভ্রমণ কাহিনী এখানে শেষ করছি। তিরুপতি বালাজিকে স্মরণ করে এই দক্ষিণ ভারত ভ্রমণ সফরটা শুরু করেছিলাম। আবার তিরুপতি বালাজিকে স্মরণ করে এই দক্ষিণ ভারত ভ্রমণ কাহিনীটা আমি আজ এখানে শেষ করে দিচ্ছি। তো আমি এই মুহূর্তে আছি চেন্নাই গেস্ট হাউস একটা হোটেলে। সবাই আমরা এই রুমে উঠেছি। গতকাল সকাল থেকে আর সকাল পর্যন্ত ছিলাম, আর বেরিয়ে যাচ্ছি চেন্নাই স্টেশনের উদ্দেশ্যে। থ্যাংক ইউ। চেন্নাই গেস্ট হাউসের এই রুমটাই আমি ছিলাম, দেখতে পাচ্ছ। চেন্নাই গেস্ট হাউসের এই রুমটায় আমি 24 ঘন্টা ছিলাম। আমি একদম একাই ছিলাম এই রুমটায়। এই রুমটা আমাকে একদম একা দেওয়া হয়েছে। আসলে কোনো রুম ছিল না। আমি যেহেতু একা, আমার সাধারণত সিঙ্গেল রুম দেয় বা ডবল বেডরুম দেয়, কিন্তু যেহেতু আর রুম ছিল না তাই আমাকে এই রুমটা এখন দেওয়া হয়েছে। তো এই ছিল চেন্নাই গেস্ট হাউসের আমার রুমের ভিডিও, আমার রুমের রিভিউ লিখে দিলাম। আর চেন্নাই গেস্ট হাউস কিন্তু এগমোর চেন্নাই থেকে খুব কাছে। আর এগমোর চেন্নাই আর এই
চেন্নাই গেস্ট হাউসের মাঝখানে পড়বে কিন্তু সেন্ট্রাল যে চেন্নাইটা আছে সেন্ট্রাল চেন্নাই স্টেশনটা। তো এখন যাচ্ছি, আবার বেরিয়ে করছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বা দেখা হবে বাড়িতে। থ্যাংক ইউ। 12,842 নম্বর চেন্নাই টু শালিমার সুপারফাস্ট করমণ্ডল এক্সপ্রেস দাঁড়িয়ে আছে 5 নম্বর প্ল্যাটফর্মে সেন্ট্রাল চেন্নাই রেল স্টেশনে। বারো 12,842 নম্বর চেন্নাই টু শালিমার করমণ্ডল এক্সপ্রেস সকাল 7টার সময় এই চেন্নাই সেন্ট্রাল থেকে যাত্রা শুরু করবে, আর এর ডেস্টিনেশন হচ্ছে শালিমার পর্যন্ত। তো আজকে আমি যাত্রা করতে চলেছি 12,842 নম্বর করমণ্ডল এক্সপ্রেসে চেন্নাই সেন্ট্রাল থেকে সাঁতরাগাছি পর্যন্ত। এই যাত্রাপথ কমপ্লিট করতে এই ট্রেনটার সময় নেবে প্রায় 27 ঘন্টার কাছাকাছি। কালকে সকাল 10টার সময় আমরা পৌঁছাবো সাঁতরাগাছি। আর এই যাত্রাপথের মধ্যে প্রায় 70 থেকে 80টা ইন্টারমিডিয়েট স্টেশন আছে, যেগুলোতে এসে স্কিপ করে যাবে। আর উল্লেখযোগ্য কয়েকটা স্টেশন ছাড়া কিন্তু আর কোনো স্টেশনে দাঁড়াবে না। আর প্রসঙ্গত বলে রাখি, চেন্নাই টু সাঁতরাগাছি বা চেন্নাই টু শালিমার পর্যন্ত এই ট্রেনটার কিন্তু সবথেকে বেস্ট ট্রেন। এর উপর কিন্তু আর কোনো ট্রেন নেই। রাজধানী এক্সপ্রেস কিন্তু চলে না এই রুটে। আর এই রুটে এখন আমি যাত্রা করতে চলেছি সুদীর্ঘ 23 ঘন্টা। আর এই যাত্রার সঙ্গে সঙ্গে আমার সমগ্র দক্ষিণ ভারত ভ্রমণ কাহিনী এখানে সমাপ্ত হয়ে যাবে। আর কোনো পাওয়া বাকি থাকবে না। দীর্ঘ 12 দিনে আমি যেখানে যেখানে গেছি, যা যা করেছি সব কিছু আমি আর কিছুদিন মধ্যে নিয়ে আসছি আমার ক্রেডিট লাস্টিং চ্যানেলে। আর এই যাত্রা দিয়ে আমার দক্ষিণ ভারত ভ্রমণ শেষ হয়ে যাচ্ছে। আমি এখন এই মুহূর্তে আছি সেন্ট্রাল চেন্নাই রেলওয়ে স্টেশনে। থ্যাংক ইউ। দীর্ঘ 15 দিনের সফর শেষ করে আমি আবার ফিরে চললাম আমার বাড়ির উদ্দেশ্যে। আর এই জার্নিতেই আমার দক্ষিণ ভারত ভ্রমণ কাহিনী শেষ হয়ে গিয়েছিল। এক সুদীর্ঘ ভ্রমণ কাহিনী তুলে ধরলাম আমার ক্রেডিট লাইভ স্ট্রিমিং চ্যানেলে। আমি কিছুদিন পর যাচ্ছি একটা খুব সুন্দর পিকনিক স্পট পাত্রাতু ভ্যালি, রাঁচিতে অবস্থিত একটা খুব সুন্দর দর্শনীয় জায়গা। সেখানে যাব, সেখানকার যাবতীয় সৌন্দর্য তুলে নিয়ে আসবো ক্রেডিট লাইভ স্ট্রিমিং চ্যানেলে। আর তারপর যাচ্ছি সুন্দরবন, এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, নদী জঙ্গলে ঘেরা সুন্দরবন, যার ডিটেলস ভিডিও আর কিছুদিনের মধ্যেই আমি নিয়ে আসতে চলেছি আমার এই ক্রেডিট লাইভ স্ট্রিমিং চ্যানেলে। এরকম সুন্দর সুন্দর ট্রাভেল ভিডিও দেখতে হলে ক্রেডিট লাইভ স্ট্রিমিং চ্যানেলের সঙ্গে থাকুন। আর ভালো লাগলে আমার এই ক্রেডিট লাইভ স্ট্রিমিং চ্যানেল সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। बांधो नहीं रस्मों से बातों से कसमों से किसी यार को, जितना मिले जहाँ मिले जिससे मिले लेते चलो तुम प्यार को। बांधो नहीं रस्मों से बातों से कसमों से किसी यार को, जितना मिले जहाँ मिले जिससे मिले लेते चलो तुम प्यार को। ओले ओले दिल मेरा, ओले ओले दिल मेरा, ओले ओले दिल मेरा, ओले ओले दिल मेरा। आए बांधो नहीं रस्मों से बातों से कसमों से किसी यार को, जितना मिले जहाँ मिले जिससे मिले लेते चलो तुम प्यार को। बांधो नहीं रस्मों से बातों से कसमों से किसी यार को, जितना मिले जहाँ मिले जिससे मिले लेते चलो तुम प्यार को। ओले ओले दिल मेरा, ओले ओले दिल मेरा, ओले ओले दिल मेरा, ओले ओले दिल
कसमों से किसी यार को।